হুম, কাউকে না পেলে এখন শুরু করতে পারবো না প্রথমে। হুম, অন্তত শতদল যদি আসে তাহলেই হবে। আচ্ছা, আমি আমার পেজ থেকেই তো প্রথমত মূলত করি। আমাদের বন্ধুর এই তো চিরশ্রীকে দেখতে পেয়েছি, শতদলকেও দেখতে পেয়েছি, তার মানে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। আশা করছি শতদল। হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ, ওয়েলকাম চিরশ্রী। আমাদের হয়তো রাজেশ আছে, রাজেশ। এই তো সবাই আমাদের বন্ধুরা তো অনেকেই তো দেখছি চলে এসেছে, কোনো অসুবিধে নেই। সব কবি বন্ধুরাই আছেন। সবাই আসছে, হ্যাঁ আসবে তো বটেই, শতদল বলছে সবাই আসছে। আসবে। আমি নিজের কবিতা শতদল এবং চিরশ্রী এবং রাজেশ, নিজের কবিতা, হ্যাঁ চিরশ্রী, নিজের কবিতা তো পড়ি না। আজকে তোমাদের অনুরোধে নিজের কবিতা নিয়ে এসেছি আর কি। আচ্ছা, দেখা হয়ে যাচ্ছে, শোনা হয়ে যাচ্ছে, বাহ। তো নিজের কবিতা নিয়ে প্রথম এলাম আর কি আজকে। হ্যাঁ, আস্তে আস্তে কথা বলি, শুরু করি, কোনো অসুবিধে নেই। আমি একটা কথা সব জায়গায় বলি এই কবিতা নিয়ে কথা বলতে গেলে বা কবিতা পড়তে গেলে একটা কথা আমি প্রায় বলি। সেটা হচ্ছে একজন একজন বিখ্যাত, তিনিও কবি, রবার্ট লিন। তাই তো রাজীব রাজীব আছে, রাজীব ঘোষ, ঠিক আছে। রবার্ট লিন, হ্যাঁ, ওরা ইংরেজি কবিতা সংকলনের ভূমিকায় বলেছিলেন। কথাটা আমি আগেও বহুবার বলেছি। বলেছিলেন লেখা, সে কবিতা হতে পারে, গল্প হতে পারে, সব কিছুই হতে পারে, লেখা আমাদের প্রথমে জীবন থেকে। হ্যাঁ শতদল, শতদল তোমার ডাকে এলাম, এই তো নিরুপম এসছে, নিরুপম এসছে। হ্যাঁ নিরুপম, শুভ সন্ধ্যা। হ্যাঁ, তো শতদল তোমার ডাকে এলাম। তোমরা আমার অত্যন্ত প্রিয় মানুষ, খুব প্রিয় মানুষ তোমরা, তাই এলাম। তো রবার্ট লিন বলেছিলেন যে লেখালেখি আমাদের জীবন থেকে সরিয়ে নিয়ে তারপর জীবনে ফিরিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, গৌরব চক্রবর্তী, নমস্কার নমস্কার। গৌরব চক্রবর্তী, গৌরব চক্রবর্তী নামে তার মানে অনেকেই রয়েছে, কবিতা লিখছেন। তো নমস্কার গৌরব। তো লেখালেখি আমাদের জীবন থেকে সরিয়ে নিয়ে গিয়ে আবার জীবনে ফিরিয়ে দেয়, এই যে মারাত্মক কথা। হ্যাঁ, প্রথমে যখন পড়েছিলাম, রাজেশ আছে, প্রথমে যখন পড়েছিলাম তা মন দিয়ে বোঝার চেষ্টা করি ওই কথাটার মানে কি। হ্যাঁ, তারপর আস্তে 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 বুঝতে পেরেছি। রাজেশ, এই তো সঞ্জয় ভট্টাচার্য, সঞ্জয়, সঞ্জয় আমাদের প্রিয়, অত্যন্ত প্রিয় একজন অধ্যাপক মানুষ, কবি মানুষ, হ্যাঁ খুবই গুণী মানুষ। সঞ্জয় ভট্টাচার্য, সঞ্জয়ও আছে, সবাই গুণী এখানে আছে। রাজেশ আছে, গৌরব আছে, চিরশ্রী আছে, আমাদের শতদল তো আছেই। শতদলের মতো ভালো মানুষ আমাদের এই সময়ে পাওয়া মুশকিল। খুব ভালো। তো লেখালেখি যে আমাদের জীবন থেকে সরিয়ে নিয়ে গিয়ে আবার জীবনে ফিরিয়ে দেয়, এই কথাটা কতটা মারাত্মক, তাই না? সত্যিই তো, লেখার জন্য, লেখার মুহূর্তে, লেখার প্রয়োজনে, লেখার কাজে, হ্যাঁ আমরা তো সত্যিই তো প্রথমে তো জীবন থেকে সরেই যাই। কিন্তু এই সরে যাওয়াটার লক্ষ্য একটা, এটা রবার্ট লিন বলেছিলেন যে দ্বিতীয় কারণটা না ঘটলে প্রথমটার কোনো মূল্য নেই। মানে জীবনে ফিরে না আসতে পারলে জীবন থেকে সরে যাওয়ার যে ঘটনাটা, তার কোনো মূল্য নেই। লেখালেখির কাজই হচ্ছে আমাদের জীবনে ফিরিয়ে দেওয়া। সুপ্রিয় পাল, স্বাগত। লেখালেখির কাজই হচ্ছে আমাদের জীবনে ফিরিয়ে দেওয়া। আমরা যে লেখা আমাদের জীবনে যত কাছাকাছি ফিরিয়ে দিতে পারি, হ্যাঁ পারে, সেই লেখারই সার্থকতা সবচেয়ে বেশি বলে উনি বলেছিলেন, এবং আমি এটা বিশ্বাস করি। তো লেখালেখি নিয়ে যখন কথা হচ্ছে তখন শতদল, আমি কি আমার কবিতা পড়া শুরু করব? তো আমার কবিতা পড়ার ব্যাপারই তো তোমরা বলেছিলে, যেহেতু বলেছিলে, কিছুক্ষণ তো হয়েও গেল,
তো কবিতা শুভ সন্ধ্যা রাজীব, শুভ সন্ধ্যা। তো শুরু করি, কয়েকটা কবিতা পড়ি। হ্যাঁ, বন্ধুরা আছেন তো, আস্তে আস্তে নিশ্চয়ই সবাই আসবেন, অনেকেই আছেন, আস্তে আস্তে আরও অনেকে আসবেন। তো হ্যাঁ, নিরুপম বলছে এটা খুব দামি কথা, খুব দামি কথা। আমি যখন প্রথম, আজকে পড়িনি, বহুদিন আগে পড়েছিলাম, এবং তারপর যখনই কবিতা নিয়ে কথা বলতে যাই, হ্যাঁ, কোথাও কথা বলতে আমি খুব ভালোবাসি, বিশেষ করে কবিতা নিয়ে, লেখালেখি নিয়ে। হ্যাঁ, এই তো শতদল অনুমতি দিয়েছে কবিতা শুরু করুন, তো আমি শুরু করি। তো আমি কবিতা, নিজের কবিতা খুব একটা পড়ি না, আমি বরং কবিতা নিয়ে কথা বলতে খুব ভালোবাসি। কিন্তু নিজের কবিতা পড়তে কার না ভালো লাগে, তাই না? ভালো লাগে, কিন্তু আমি সাধারণত পড়ি না। কিন্তু আজকে আমাদের প্রিয় বন্ধুদের অনুরোধে শুরু করব কবিতা পড়া। নিরুপমও বলছে কবিতা পড়া শুরু করতে। প্রথমে যে কবিতাটা পড়ব সেটা এই 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 সময়ের কথা ধারণ করে আছে এবং সদ্য প্রকাশিত এই দেশ পত্রিকার ওয়েবসাইটে সদ্য প্রকাশিত, একেবারে 3-4 দিনও হয়নি বোধহয়। কিন্তু এই কবিতাটা আমি প্রথমে নির্বাচন করছি এই জন্য যে কবিতাটা হচ্ছে এই সময়ের কবিকণ্ঠে কবিতা পাঠ, শতদল বলছে। তো এই জন্য শুরু করছি এই কবিতাটা দিয়ে, যে এই কবিতার মধ্যে এই সময়ের কথা আছে। হ্যাঁ, এই সময়ের কথা আছে। কবিতাটার নাম হচ্ছে জন্মান্তর। ওই তো কণিকাকেও দেখতে পাচ্ছি, কণিকাও আছে, ভালো, অনেকেই রয়েছে, সুতরাং এখন শুরু করাই যায়। এই কবিতাটার নাম হচ্ছে জন্মান্তর। অনেকে হয়তো পড়ে হচ্ছে কবিতাটা, এই দেশের যে শেষ ওইটা বেরোলো ওয়েবসাইট, সেখানে আছে জন্মান্তর। হ্যাঁ, কণিকা বলছে আপনার আলোচনা এবং কবিতা দুটোই শোনার জন্য বসে আছে। কুন্তলা বলছে, এটা কুন্তলা, ধন্যবাদ এবং স্বাগত কুন্তলা। আচ্ছা, জন্মান্তর। মানুষ হাঁটছে দেখলে মনে হয় বেঁচে আছি, মেঘ ডেকে ওঠে। এখন তো তার তো মানুষ বেরোচ্ছে, কিন্তু আমি যে কবিতাটা যে সময় লেখা, দিন 15, 20, 25 আগে, তখন তো রাস্তায় মানুষও দেখা যেত না। মানুষ হাঁটছে দেখলে মনে হয় বেঁচে আছি, মেঘ ডেকে ওঠে। চারপাশে সাদা পাতা, পাতার পর পাতা, কোনো হস্তাক্ষর নেই। দূরের বাড়ির দিকে চেয়ে থাকি, দূরের জানলায় যদি কোনো মুখ চোখে পড়ে, যদি কেউ বারান্দায় এসে দাঁড়ায়, পূর্বজন্মের স্মৃতি উস্কে দিয়ে যদি কেউ মানুষের ভাষায় কথা বলে। সম্পর্কের মধ্যে কত ঢেউ থাকে, ভূমিক্ষয় থাকে। পাশের পাড়ায় থাকে অনুকম্পা প্রবণ সরণী, মধুর সাইকেল দুপুর উদ্বেল করে অনন্তের দিকে চলে যায়। পুরনো বাড়ির মতো, বাড়ির সর্বাঙ্গে স্তব্ধ তপস্যার মতো থাকে কেউ ঝলসে ওঠা পাড়ার ভেতরে। ভোরের সহাস্য হাওয়া বাড়ি থেকে ডেকে নেয়, সন্ধ্যার আড্ডায় সবাই সদল বলে ভেতরের ঘরে ঢুকে আসে। এখন সমস্ত দিন বাধ্যতামূলক ঘরের ভেতরে থেকে নির্বান্ধব দিন কেটে যায়। ঘরের ভেতরে কোনো ঘর নেই, স্মৃতিচিহ্ন নেই, ফেরা নেই, যাওয়া নেই। লীনানাথ, ফেরা নেই, যাওয়া নেই, অপেক্ষাও নেই। কয়েকটি দেয়াল শুধু চারপাশে পাহারায় আছে। একটি দূষিত হাত দুটো শরীরের মধ্যে, এরকমই ঘাতক দেয়াল সর্বসম্মতিক্রমে বিশ্বময়
নির্মাণ করেছে। কোথাও গন্তব্য নেই, আগ্নেয়গিরির অবৈধ মুদ্রার দিকে ছুটে যাওয়া নেই, শুধু ভয় আছে, আরতি আছে, অসমাপ্ত কাতরতা আছে। একটু বড় কবিতা, একটু বড় কবিতা। আচ্ছা, মুহাজির হোসেন চৌধুরী বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, স্বাগত এবং শুভ সন্ধ্যা। একটু বড় কবিতা পড়লাম, শতদলের ভালো লেগেছে, ও হাততালির একটা দিয়েছে। হ্যাঁ, নিরুপম বলছে যে আগেই পড়েছি, তবু আপনার কণ্ঠে নতুন করে শুনে ভালো লাগলো। ধন্যবাদ নিরুপম। হ্যাঁ শতদল, ধন্যবাদ শতদল। এই এই সময়টা যখন লেখা, তখন সত্যি এই লাইনটা, প্রথম লাইনটার ওই জন্য লিখেছিলাম, মানুষ হাঁটছে দেখলে মনে হয় বেঁচে আছি, মেঘ ডেকে ওঠে। হ্যাঁ হ্যাঁ, গৌরব, ধন্যবাদ গৌরব চক্রবর্তী। একটা মানুষও তো ছিল না দিন 25-30 আগে রাস্তা, এখন তো তাও বেরোচ্ছে। তন্ময় ব্রহ্ম, তমজয় ব্রহ্ম, তমজয় ব্রহ্ম, ধন্যবাদ। এবারে পড়ছি, একটু অন্য বিষয় নিয়ে পড়ি, অন্য 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 কবিতা নিয়ে পড়ি। এটা একদম অন্য বিষয়, ছোট কবিতা। আমি সাধারণত ছোট কবিতাই লিখি, এটা একটু বড় ছিল। স্বীকারোক্তি কবিতার নাম। এই কবিতাটাও বেরিয়েছিল শতদল, আনোয়ার আছে না, আনোয়ারুল বরভূঁইয়া, ও একটা কাগজ করে সম্ভবত, সেখানে আমার সেই কাগজের জন্য চেয়েছিল, আমি ওকে স্নেহ করি খুব, ওকে দিয়েছিলাম। স্বীকারোক্তি, হ্যাঁ কবিতলা, স্বীকারোক্তি কবিতার নাম। হ্যাঁ প্রাসঙ্গিক, মানে সত্যি এই সময় নিয়েই তো লেখা, আসলে এই সময় নিয়েই লেখা। তোমাকে দূরের জলে দেখি মাঝে মাঝে, দেখি এক শান্ত স্থির অনুরক্ত নৌকোর মতো, স্রোতের সামান্য স্পর্শ লক্ষ্য করে অপসৃয়মান। পাশের সড়কে আমি, গন্তব্যপ্রবণ বন্ধু ও দঙ্গল নিয়ে ছুটে যেতে যেতে টের পাই, রূপরাজ, আমাদের আর এক প্রিয় বন্ধু রূপরাজ ভট্টাচার্য, খুব গুণী মানুষ রূপরাজ। পাশের সড়কে আমি, গন্তব্যপ্রবণ বন্ধু ও দঙ্গল নিয়ে ছুটে যেতে যেতে টের পাই, তোমার মুদ্রার কাছে ভেতরে ভেতরে সারা জীবনের মতো দাস খত দিয়ে বেঁচে আছি। ছোট্ট কবিতা, আগের কবিতা একটু তুলনায় বড় ছিল, এটা একটু ছোট কবিতা, কিন্তু বিষয়ের দিক থেকে একদম আলাদা, একদম আলাদা। হ্যাঁ আচ্ছা, এবারে ওই প্রথম যে কবিতাটা পড়েছিলাম সেই বিষয়েরই আরেকটি কবিতা, এটাও ছাপা হয়েছিল শতদল, এখানে নিশ্চয়ই রাজেশ আছে আশা করি। তো রাজেশের একটি যে পত্রিকা করে দারু হরিদ্রা, রাজেশরা মিলে, ওরা বন্ধুরা মিলে, রাজেশ, সুতপা, আরও অনেকে, সেই কাগজের জন্য লিখেছিল। এর বিষয়টা হচ্ছে এই 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 মুহূর্তের ব্যাপারটা, এই মুহূর্তের আমাদের অবস্থা। হ্যাঁ শতদল, আমি শিলচরকে নিয়ে লিখেছিলাম, সেটা পড়বো আছে, সেটা আমার নির্বাচিত কবিতা, এই যে শ্রেষ্ঠ কবিতা ভারতী থেকে বেরিয়েছে, সেখানে আছে, আমি বেছে রেখেছি, পড়ব। তার আগে এই সময় নিয়ে, আচ্ছা সি মোর আছে, হ্যাঁ সেই কবিতাটা পড়ব। এই কবিতাটা পড়ে নিই, অন্তরীণ কবিতাটার নাম, সেখানেও এই মুহূর্তের ব্যাপার ট্যাপারগুলো আছে। শহরে কোনো পদক্ষেপ নেই, পাশের বাড়ি নেই, দূরের তরুণী নেই, দৌড়ে ট্রেন ধরা নেই, চায়ের দোকান নেই, বাস স্টপ নেই, সন্ধেবেলা নেই, কফি শপ নেই। খাঁ খাঁ রাস্তা আছে,
24 ঘন্টা টিভি আছে, সবচেয়ে বড় খবর আছে, মৃতদেহ আছে, হাত ধোয়া আছে, এ ঘর ও ঘর আছে, সন্দেহ আছে, বাড়িতে সবাই আছে, সারাক্ষণ আছে, দুর্বিষহ আছে। এই কবিতাটা রাজেশের নিশ্চয়ই যদি থাকে, রাজেশের নিশ্চয়ই মনে পড়বে, তোমাদের পত্রিকার জন্য দিয়েছিলাম। এবারে শতদল আমাকে বলছে শিলচর নিয়ে যে কবিতাটা লিখেছিলাম সেই কবিতাটা সেটাও বেছে রেখেছি। হ্যাঁ, আছে, শিলচর আছে, শিলং আছে। হ্যাঁ, শিলচর পেয়েছি, শতদল পেয়েছি। কবিতাটার নাম হচ্ছে শীতে শিলচর। শিলচরে প্রথম পৌঁছনোর ওই ধরো কয়েকদিনের মধ্যেই কবিতাটা লেখা, দেশে ছাপা হয়েছিল, কয়েকদিনের মধ্যেই কবিতাটা লেখা। কবিতার নাম হচ্ছে শীতে শিলচর। শিলকুড়ি শেষ হলে দুপাশে ধূসর মাঠ, উঁচু নিচু ছড়ানো মাটির শেষ প্রান্তে সহজ জঙ্গল, তারও পরে ঈষৎ সবুজে হিমে রোদের রহস্যময় আড়ালে একলা পাহাড়ের ধ্রুপদী উত্থান। পাহাড়ি রাস্তার পাশে চা বাগান, ধাপে ধাপে সবুজের ঝোপ, মুখর স্থাপত্য হয়ে নেমে এসে মিশেছে মাটিতে। চারপাশে ঠান্ডা ও সহাস্য হাওয়া, রোদে অল্প শীতের কল্যাণ। বাপাশে পাহাড় রেখে এঁকে বেঁকে ওপরের দিকে রাস্তা উঠে গেছে। হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায় মাটির বনে দিগন্ধ, গুল্মের বনজ ইতিহাস। এই কবিতাটা শতদল বুঝতে পারছ ওই শিলচর থেকে বিশ্ববিদ্যালয়ে যাবার পথের প্রসঙ্গ নিয়ে লেখা, তাই না? ওই ভেতরের ওই পথের প্রসঙ্গগুলো এই কবিতাটার মধ্যে আছে। হ্যাঁ, আছে আছে। আচ্ছা, পড়লাম। হ্যাঁ, সেই শিলচর নিয়ে পড়লাম। এবারে আমি তোমাকে শোনাই শিলং নিয়ে একটা কবিতা। শিলং নিয়ে মানে কি, শিলংয়ের কথা আছে, শিলং নিয়ে নয়, ওভাবে তো কিছু নিয়ে কবিতা হয় না। পেয়েছি পেয়েছি পেয়েছি। একটা কথা বলি, সেটা হচ্ছে ওই গিন্সবার্গকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি লেখার মধ্যে কাটাকুটি কতটা করেন। হ্যাঁ, গিন্সবার্গ উত্তর দিয়েছিলেন যে কবিতাটা লেখা হয়ে যাওয়ার পরে আমি আবার কবিতার দিকে ফিরে আসি, ফিরে এসে দেখি যে কোথায় কোথায় আমি অতি সচেতন হয়ে উঠেছি। হ্যাঁ, তো সেই অতি সচেতনতার জায়গাগুলো আমি শুধু বাদ দিই। তারপরে যেটা দাঁড়ায়, কবিতার যেটা অংশটা দাঁড়ায়, সেটাই হচ্ছে খাঁটি কবিতা। হ্যাঁ, মানে যে কথাগুলো আমি স্বাভাবিকভাবে লিখেছি, হ্যাঁ, অতি সচেতনতার প্রভাবে লিখিনি, সেই অংশগুলোকে রেখে আমি তারপর কবিতাটা প্রকাশ করি বা প্রচার করি, যাই করি না কেন, ওই অতি সচেতনতার জায়গাগুলো কেটে। মনে পড়ল এই যে কবিতাটা পড়বো এখন, দৈনন্দিন কবিতাটার নাম, এই কবিতাটাও আমি মনে পড়ে গেল, একটা শব্দও বাদ দিইনি। লেখার পরে লিখতে লিখতে অনেক 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 অস্বস্তি, দ্বিধা, চিন্তাভাবনা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি তো চলছিলই, কিন্তু লেখা হয়ে যাবার পরে আমি আর এই কবিতাটা থেকে একটা শব্দ বাদ দিই।
ও, অনেক কথা এসছে, আমি খেয়াল করিনি। শতদল খুব ভালো লাগছে, আচ্ছা বাহ। নিরুপম বলছে আপনার লেখাগুলো সভাপতি বাংময় ভাস্বর, ধন্যবাদ নিরুপম। রাজেশ দেবনাথ আছে নাকি? বাহ, রাজেশ থাকলে তো খুব ভালো। লীনা বলছেন আহা কেমন যেন সব, ধন্যবাদ লীনা। হ্যাঁ, রাজেশ থাকলে তো খুব ভালো। শিখা রায়, হ্যাঁ শিখা রায়, ধন্যবাদ, স্বাগত, শুভ সন্ধ্যা। নিরুপম, হ্যাঁ নিরুপম বলছে অকপটে বললেন দেশে পড়েছিলেন, হ্যাঁ তখন অনেকদিন আগে লেখা। কল্লোল সিংহ বলছে আয়োজন নিয়ে লেখা কোনো কবিতা যদি শোনান কি, রাডিক্যাল ইসলাম চলে ওরে বাবা ব্যাপার। শতদল বলছে, শিখা বলছে দারুণ। রাজীব বলছে রোমান্টিক কবিতা শুনতে চাই। রাজীবকে একটা রোমান্টিক কবিতা শুনিয়ে দিয়েছি, ছোট কবিতা, আবার শোনাবো। শ্রাবণী দেব রায়, বাহ, শ্রাবণী আমাদের প্রিয় ছাত্রী, খুব ভালো মেয়ে, পিএইচডি করেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমারই প্রাক্তন বিভাগ থেকে। শ্রাবণী, শুভ সন্ধ্যা এবং স্বাগত। শিখা আমাকে একটা ফুল উপহার দিচ্ছে, গ্রহণ করলাম শিখা। শ্রাবণী স্যার অনেকদিন পর দেখলাম, হ্যাঁ তোমাকে তো এখনও, তোমাকেও তাই আর কি, অনেকদিন পর দেখছি। কুন্তলা বলছেন দারুণ কথা, হ্যাঁ সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা এবং ধন্যবাদ। হ্যাঁ, তো আসলে এই মন্তব্যগুলো আগে দেখতে পাইনি, নিচে পড়েছিল, সবগুলো দেখে নিলাম। এবার যেগুলো আবার যেমন আসবে আবার আমি এই সবাই এলে কথা বললে ভালো লাগে, তাই না? সে সবাই আছে, শুনছে, হ্যাঁ হ্যাঁ, সজীবতা আছে সম্পর্কের মধ্যে, এটা বোঝা যায়। কবিতাটার নাম হচ্ছে দৈনন্দিন। শিলংয়ের এক পাহাড়ি দোকানে একটি কিশোরীকে দেখেছিলাম। এই তো সুশান্ত বাবু চলে এসছে, সুশান্ত ভট্টাচার্য, আমাদের খুবই কাছের মানুষ, অত্যন্ত গুণী মানুষ। যে কোনো কবিতা পাঠের অনুষ্ঠানে, আলোচনা সভায় উনি নিজে সাগ্রহে উপস্থিত হন এবং মূল্যবান পরামর্শ দেন এবং একটা সক্রিয়ভাবে উপস্থিত থাকেন। হ্যাঁ, খুব গুণী মানুষ সুশান্তবাবু, আপনাকে নমস্কার, স্বাগত এবং শুভ সন্ধ্যা। রাজেশচন্দ্র দেবনাথ যদি থাকে একটু সাড়া দিন। শিলংয়ের এক পাহাড়ি দোকানে, হ্যাঁ সঞ্জয় বলছেন কি ভালো লেখা, ধন্যবাদ সঞ্জয়। সঞ্জয় ভট্টাচার্য। শিলংয়ের এক পাহাড়ি দোকানে একটি কিশোরীকে দেখেছিলাম, পানে চুন সাজাচ্ছিল। হয়তো সুব্রত সূত্রধর, আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র, এসে গেছে, ভালো, খুব ভালো ছিল সুব্রত। লীনা, শিখা বলছে অভিনন্দন, হ্যাঁ আপনাকে অভিনন্দন। লীনা হচ্ছে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে তো নয় আজকে আমার, হ্যাঁ যাই হোক, আমি মানে বার্থডে হিসেবে গ্রহণ করলাম আর কি, শুভেচ্ছা হিসেবে গ্রহণ করলাম। নিরুপম বলছে, হ্যাঁ নিরুপম। শতদল বলছে খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে শতদল। অনেক আমি একটু চিন্তায় ছিলাম যে বন্ধুদের পাবো কিনা, অনেকেই চলে এসছেন, ভালো লাগছে, আমারও ভালো লাগছে। তো শিলংয়ের এক পাহাড়ি দোকানে একটি কিশোরীকে দেখেছিলাম, পানে চুন সাজাচ্ছিল। ও আচ্ছা, রিনা ফুলে বার্থডে হয়েছে, ঠিক আছে, আমি ওই তো শুভেচ্ছা হিসেবে গ্রহণ করেছি, হ্যাঁ অসুবিধে নেই। পানে চুন সাজাচ্ছিল, এক হাতে ধরা নির্দোষ ছুরি পাশে রাখা ডিবে থেকে চুন তুলে একের পর এক পানে মেখে মেখে রাখছিল। পরনে লাল ঘাগরা, মাঝে মাঝে এমনি তাকাচ্ছিল সামনের উত্তাল রাস্তার দিকে। শিরশির করছিল চারপাশে পাইনের সারি, আর মেয়েটি কাজ করে চলছিল পান থেকে একটুও চুন না খসানোর আবেগে। মেয়েটি কাজ করে চলছিল পান থেকে একটুও চুন না খসানোর আবেগে। সত্যিই দেখেছিলাম দৃশ্যটা শিলংয়ে,
ওদিন আগে একটি মেয়ে পান সাজাচ্ছ, তো তাকে দেখে এটা লেখা, এটা লেখা। হ্যাঁ, এবার আমি একটা কবিতা পড়ি। হ্যাঁ, হ্যাঁ, গৌরব চক্রবর্তী। হ্যাঁ, কবিতা পড়ি। এই কবিতা এটাও দেশে ছাপা হয়েছিল। এটা পাইনের শাড়ি। হ্যাঁ, লীনা বলছে, ধন্যবাদ লীনা। এটা এই কবিতার প্রতি আমার একটা মোহ আছে। এই যে এখন যেটা পড়বো যেটা শোক কবিতাটা, আমার একটা মোহ আছে। হ্যাঁ, শিলংয়ের ছবি ভেসে আসছে, শতদল লিখেছে, ধন্যবাদ শতদল। মোহ আছে। হ্যাঁ, শেষটা চমৎকার। হ্যাঁ, নিরূপম। হ্যাঁ, শেষটা, ওই শেষটার জন্য এই কবিতাটা লেখা আসলে। শিখা বলছেন খুব সুন্দর, নমস্কার, ধন্যবাদ। মোহ আছে, মোহটা আছে কেন? কবিতাটা পড়লেই পড়ে যাবে। হ্যাঁ, এই কিছুদিন আগে দেখছিলাম টিভিতে, আমি তো টিভি দেখি না, ঘটনাচক্রে টিভির ঘরে ঢুকে পড়ে হঠাৎ দেখি জগন্নাথ বসু। শেষের লাইনটা দারুণ, শ্রাবণী বলছে। হ্যাঁ শ্রাবণী, হ্যাঁ ওই শেষের লাইনটাই, ওই শেষের লাইনটায় পৌঁছানোর জন্যই এখানে আমি কবিতাটা লিখছিলাম। ও পৌঁছানোটার তাগিদে কবিতাটা লিখছিলাম আসলে। জগন্নাথ বসু, জগন্নাথ বসু হঠাৎ দেখি আমার এই কবিতাটা টিভিতে পড়ছে। পরে কথা হয়েছে, তো কবিতাটা পড়ি। ছোট কবিতা, ছোট্ট কবিতার নাম হচ্ছে শোক। এটা আমার ভেতরের অসম্পূর্ণ ঘর নামে যে বইটি আনন্দ থেকে বেরিয়েছিল কত বোধহয় বছর 3 আগে। শিখা, হ্যাঁ শিখা, ধন্যবাদ। শিখার ভালো লেগেছে আর কি। তো বেরিয়েছিল আনন্দ থেকে বছর বোধহয় 2-3 আগে, সেই বইয়ের কবিতা শোক। তোমাদের ছবি দেখে টের পাই আমারও বয়স হয়ে গেছে। 30 বছর পরে ফেসবুকে ডাক দেয় স্কুলের বান্ধবী। চুলে রং, সারা মুখে 40 হাসি, গলায় ফর্সা হয়ে জমে আছে গৃহিণীর মেদ। শুধু চোখের পাতায় কৌতুকের টানে পুরনো দিনের হাওয়া বুকে এসে লাগে। আমারও তাহলে এত বয়স হয়েছে। শোক কবিতাটার নাম। হ্যাঁ, শোক কবিতাটার নাম। আমারও তাহলে এত বয়স হয়েছে। এই যে হাহাকার, বেদনা, শোক, এই বেদনা, এই শোক, এই হাহাকার, এ তো আমাদের অনেকেরই, তাই না? এটা হচ্ছে নিরূপম। এটা হচ্ছে শোক। এই কবিতাটা পড়ে মন খারাপ হয়ে যায় আমার, নিজের কবিতা পড়ে নিজের মন খারাপ হয়ে যায়। গৌরব, সুশান্ত ভট্টাচার্য বলছেন, সুশান্তবাবু বলছেন অপূর্ব কবিতা, কিন্তু খুব বেদনাময় কবিতা। সুশান্তবাবু, খুব বেদনাময় কবিতা, তাই না? মন খারাপ হয়ে যায়। নিরূপম বলছে গৃহিণীর মেয়েদ। হ্যাঁ, গৃহিণীর মেয়েদ, যে গৃহিণীর মেয়েদের কথা বলছি, হ্যাঁ অনেকবার শুনেছো না শতদল? হ্যাঁ, মেয়েদের কথা বলছি, সে তো একসময় গৃহিণী ছিল না। তার সঙ্গে যখন আমার সম্পর্ক ছিল সে তো তরুণী ছিল, তাই না? তরুণী যখন গৃহিণী হয় এবং সেটা দেখতে হয় আমাকে, তার চেয়ে বেদনার, তার চেয়ে শোকের আর কি আছে, তাই না? মন খারাপ হয়। যাই হোক,
শিলচরটা পড়লাম, এটাও পড়লাম। শ্রাবণী কি বলছে? সত্যি ফেসবুকে কবিতায় চলে আসে। হ্যাঁ, তাই তো, ঠিক বলেছ শ্রাবণী। আচ্ছা, এবারে পড়ি এটা অন্য কবিতা। এই যে সেদিন মারা গেলেন দেবেশদা, দেবেশ রায় মারা গেলেন। শিখা হাততালি দিচ্ছেন, মানে ভালো লেগেছে। দেবেশদা মারা গেলেন। দেবেশদাকে নিয়ে আমার একটা কবিতা ছিল, এই বছর 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 বোধহয় 3-4 বছর আগে সম্ভবত লেখা। কুন্তলা বলছেন মুগ্ধতায় ছেয়ে গেছে, ধন্যবাদ। সুশান্তবাবু বলছেন হৃদয়ে বেদনা জাগালো। সেই তো, সেই তো বেদনার কথা বললাম আর কি, তাই না? বেদনা। মারা গেলেন আমাদের দেবেশদা। এই কবিতাটা দেবেশদাকে ভেবে লেখা, এই বছর 3-4 আগে লেখা। আমার সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার। আমার যে পুরনো বিশ্ববিদ্যালয়, ওই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, নিরুপম, ধন্যবাদ। সেখানে আমি তো দুটো বিভাগ উদ্যোগ নিয়ে শুরু করেছিলাম, একটা বাংলা, একটা তুলনামূলক সাহিত্য। তুলনামূলক সাহিত্য বিভাগটা এই মুহূর্তে নেই। তো বাংলা বিভাগে আমরা অনেক গুণী মানুষকে চেয়েছিলাম যদি তারা এসে ক্লাস নেন। দেবেশদা তাদের মধ্যে একজন ছিলেন। দেবেশদা আমার কথার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলেন। দেবেশদা, সত্যজিৎ চৌধুরী, সুধীর চক্রবর্তী, এরা। এই কবিতাটা পড়ি, কথা সাহিত্যিক। বনস্পতির পাশে গুটি গুটি এসে বসি পুঁথিপত্র সহ। এটা আসলে সত্যি সত্যি একদিন বোধহয় আমার বই দিতে গিয়েছিলাম বা কিছু একটা, সেই মুহূর্তের কথা ভেবে পড়ে লেখা। বনস্পতির পাশে গুটি গুটি এসে বসি পুঁথিপত্র সহ। সারা জীবনের সব রচনা ও সম্ভাবনা, শ্রম ও বিস্ময় টের পাই অন্তরিক্ষে সাজানো রয়েছে। চোখের সামনে শুধু মহীরুহ থেকে একটা দুটো পাতা ঝরছে মহাকাল সম্মত হাওয়ায়। ছোট্ট কবিতা। চোখের সামনে শুধু মহীরুহ থেকে একটা দুটো পাতা ঝরছে মহাকাল সম্মত হাওয়ায়। দেবেশদাকে অবশ্য কোনোদিন জানায়নি যে কবিতাটা তাকে ভেবে লেখা। পড়লাম, কবিতাটার নাম ছিল কথা সাহিত্যিক। এটা কোথায় ছাপা হয়েছিল মনে নেই, কিন্তু এটা আমার আছে। এই সুমন গুণের শ্রেষ্ঠ কবিতা বলে যে বইটা, শতদল বলছে। ধন্যবাদ শতদল। ভারবি থেকে আমার যে বইটি বেরিয়েছিল সুমন গুণের শ্রেষ্ঠ কবিতা, সেখানে আছে। মানে অগ্রন্থিত কিছু কবিতা ছিল। রত্নদ্বীপ, আমাদের আরেক প্রিয় বন্ধু রত্নদ্বীপ আছে, খুব গুণী ছেলে। শিখা বলছেন দারুণ পাঠ হচ্ছে, মুগ্ধ কবি। আপনাকে ধন্যবাদ, স্বাগত। তো নিরুপম বলছে, নিরুপমের ভালো লেগেছে, ধন্যবাদ। এবারে একটা অন্য কবিতা পড়ি। মানে লীনা বলছে ভালো লেগেছে, সুন্দর, ধন্যবাদ লীনা। এবারে পড়ি অন্য একটা কবিতা। এটা কবিতাটার নাম হচ্ছে কলকাতা থেকে দূরে। কবিতাটার নাম। এখানে বেড়াতে এলে দেখবে পাহাড় চারপাশে। বিকেলে বা সন্ধ্যার আগে কিছুটা রোদ্দুর আর কিছুটা ছায়ার আয়োজন পাহাড়ের গায়ে এসে লাগে। দেখবে বৃষ্টির জল পথের দুপাশে জমে আছে,
সেই জলে উচ্চাকাঙ্ক্ষাহীন দু তিনটি তরুণ নৌকো কবিতার মতো ভেসে থাকে। দূরে দূরে কমে আসে দিন। এই তরুণ নৌকোটা এক মজার কথা মনে পড়ে গেল। আমার কিছু তরুণ কবি বন্ধু ওই তরুণ নৌকোটাকে তরুণী নৌকো হিসেবে পড়ে। কম বয়স তো, তরুণ শব্দটা তাদের মাথায় তরুণীতে অনুবাদ হয়। দু তিনটি তরুণ নৌকো কবিতার মতো ভেসে থাকে, দূরে দূরে কমে আসে দিন। কোথাও দেখবে শুধু মাঠের পর মাঠ, বাঁশ গাছ ছড়ানো রয়েছে অকাতরে। অন্ধকারময় সেই গাছেদের গায়ে ও পাতায় রহস্যের আলো এসে পড়ে। এই সব আলো আর অন্ধকারময় মুহূর্তের পাশে ব্যস্ত জাতীয় সড়ক। তুমি এসে ঘুরে যাও। আমাদের সামান্য জীবন কিছুক্ষণ অতিরিক্ত হোক। তুমি এসে ঘুরে যাও। আমাদের সামান্য জীবন কিছুক্ষণ অতিরিক্ত হোক। কবিতাটার নাম কলকাতা থেকে দূরে। নিরুপম ঠিক ধরেছে, আয়নমালার চিত্র। কলকাতা থেকে দূরে, ঠিক ধরেছে, ঠিক ধরেছে। তুমি এসে ঘুরে যাও। আমাদের সামান্য জীবন কিছুক্ষণ অতিরিক্ত হোক। কলকাতা থেকে দূরে কবিতাটার নাম। গৌরব বলছে শব্দ নিঃশ্বাসে বড় অবলীলায় কথা। ধন্যবাদ গৌরব। লীনাও বলছে অপূর্ব প্রকৃতির বর্ণনা। ধন্যবাদ লীনা। এবারে কতক্ষণ পড়লাম? 8:09 হয়ে গেছে না? আর একটু কিছুক্ষণ পড়া যাবে। আচ্ছা, এবারে একটু বেদনাময় কবিতা পড়ি। বেদনাময় কবিতা। কবিতাটার নাম হচ্ছে পঙ্কজ ভট্টাচার্য। স্বাগত। কবিতাটার নাম হচ্ছে স্বাধীন। আমার মায়ের জন্য। গুড্ডুনাথ বলছে খুব সুন্দর। আমার মায়ের জন্য বৃষ্টি এলো অন্ধকার নদীর শিয়রে। শ্মশান বন্ধুর চোখে জল। ঠান্ডা ও ধূসর জলে স্নান সেরে ফিরে আসে থমথমে ঘরে শববাহকের মৃদু দল। মৃত্যুর পরের রাত। দ্বিধা আর অনিশ্চয়তার দিনের কিনারে পড়ে আছে। দু একটি বিপন্ন পাখি ডেকে উঠল অপ্রস্তুত আর ঐতিহ্যসম্মত গাছে গাছে। কবিতাটার নাম হচ্ছে স্বাধীন। নিরুপম বলছে দাঁড়াও হে পথিক বর্তিষ্ঠ। কবিতাটার নাম হচ্ছে, ভালো বলেছে নিরুপম, কবিতাটার নাম হচ্ছে স্বাধীন। স্বাধীন। এটা লেখা হচ্ছে ওই মায়ের মৃত্যুর পরের দিন সম্ভবত। আচ্ছা, এবারে রাজীব সম্ভবত বলেছিলেন যে
রোমান্টিক কবিতা পড়তে হবে, হ্যাঁ, রোমান্টিক কবিতা পড়তে বলছে, তাই না? তো এক অর্থে রোমান্টিসিজম প্রায় সব কবিতার ভেতরেই কোনো না কোনোভাবে আমার আছে আছে। তবুও প্রত্যক্ষভাবে এটা খুব বড় কথা বলেছ শতদল, এটা বড় কথা বলেছ। কবি, যে কোনো কবি যখন নিজে কবিতা পড়েন, নিজে যখন তার নিজের কবিতা পড়েন, তখন তার বিশ্বাসযোগ্যতা 100 ভাগ। যত বড় বাচিক শিল্পী ইত্যাদি হন না কেন, কবিতার কাছে, কবি ছাড়া আর তো খুব ভালোভাবে পৌঁছতে পারেন পাঠকও। কবিতাটা পড়ার মুহূর্তে কবি হয়ে ওঠেন, কিন্তু কোনো কবি যখন নিজের কবিতাটা পড়ছেন, পঙ্কজ বলছেন দারুণ, ধন্যবাদ পঙ্কজ, হ্যাঁ শিখা ঠিক বলেছে, হ্যাঁ একটা নিজস্ব আবেগ জড়িয়ে থাকে। কুন্তলা বলছেন হৃদয় ছুঁয়ে গেল। হ্যাঁ, একটা কথা মনে পড়লো, শঙ্খ ঘোষ একবার লিখেছিলেন, উনি কফি হাউসে বিনয় মজুমদারের কবিতা পড়া শুনছিলেন। হ্যাঁ, বিনয় মজুমদার নিজের কবিতা পড়ছিলেন, শঙ্খ ঘোষ শুনছিলেন। শঙ্খ বলছেন যে বিনয় একটা কবিতা পড়ছেন, তো পড়ে একটা লাইন পড়ে আবার থেমে গেলেন, থেমে সেই লাইনটা আবার ফিরে পড়লেন। কবিতা পড়তে পড়তে মাঝে মাঝে থেমে যাচ্ছিলেন বিনয়, একটা লাইন এর কাছে স্তব্ধ হয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, সে স্তব্ধতাকে রক্ষা করার তাগিদে দুজনেই নিঃশব্দ হয়ে কবিতাটা শুনছিলেন। হ্যাঁ, সুদীপ্ত তাই বলেছে। আবার ওই লাইনটা হয়তো উনি পড়ছিলেন, সুদীপ্ত বলছেন কবির ভাবনা কবি ভালো ফোটাতে পারেন। হ্যাঁ, আসলে যখন উনি পড়ছিলেন কবিতাটা, তাই না, তখন তিনি কবিতার রচনা মুহূর্তের কাছে যেন ফিরে যাচ্ছিলেন। এটা হচ্ছে কবির কাছে তার কবিতা পড়া শুনতে চাওয়ার লাভ। হ্যাঁ, যে কবি যখন নিজের কবিতাটা পড়ছেন, তখন তিনি তার পড়তে পড়তে এমন হতেই পারে তিনি তার রচনা মুহূর্তের কাছে পৌঁছে গেলেন, এবং সেই পৌঁছনোর সাক্ষী থাকলেন পাঠক, যিনি শুনছেন, শ্রোতা, পাঠক না শ্রোতা, তিনি শুনছেন। এটা খুব দুর্মূল্য ব্যাপার, তাই না, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই না? এবারে যে কবিতাটা পড়ব, সেই কবিতার নাম হচ্ছে দেখা। কলকাতা থেকে কত দূরে এই বাড়ি, এই গাছ, যে মেয়েটি ঘুরে আমাকে দেখছে, তার চাদরে যে আলো আমাকে এ শহরের ঠিকানা জানালো। কলকাতা থেকে কত দূরে এই বাড়ি, এই গাছ, যে মেয়েটি ঘুরে আমাকে দেখছে, তার চাদরে যে আলো আমাকে এ শহরের ঠিকানা জানালো। হয়তো হ্যাঁ, ঠিকই বলে, শ্রাবণী ঠিকই বলেছে, এটি কবিতা কবির কাছে তার সন্তানের মতো। ঠিকই, হয়তো অনেক দিন পরে অন্য কোনো শহরের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ কখনো চোখে পড়বে সামান্য রাস্তায় বিকেলের আলো এসে পড়েছে সে মেয়েটির গায়ে, আবার আমাকে দেখে হাসবে সে। অনেক দিন পরে চলে যেতে যেতে আমি বলবো, আবার কোনো দূরের শহরে আবার আমাকে দেখে হাসবে সে। অনেক দিন পরে চলে যেতে যেতে আমি বলবো, আবার কোনো দূরের শহর। সম্ভাবনা, হ্যাঁ শিখা বলছে খুব সুন্দর কবিতা, ধন্যবাদ। সম্ভাবনার আবেগ নিয়ে লেখা কবিতাটা, এই সম্ভাবনার আবেগের
আবেগই তো আমাদের বাঁচিয়ে রাখে, তাই না? সম্ভাবনাই তো আমাদের বাঁচিয়ে রাখে। হ্যাঁ, পঙ্কজের ভালো লেগেছে, বলছে বাহ, ধন্যবাদ পঙ্কজ। সময় তো ঘনিয়ে এলো, তাই না শতদল? আর বেশিক্ষণ পড়বো না, আর একটা দুটো পড়ি। হ্যাঁ, এইটা পড়ি, এটাও খুব বেদনাময় কবিতা, বেদনাময় কবিতা। পড়বো কিনা ভাবছি, এই কবিতাটা পড়বো কিনা ভাবছি, অন্য কবিতাও পড়ে। হ্যাঁ, এইটা খুব ছোট্ট কবিতা, 1 2 3 4 5 লাইনের কবিতা। কবিতার নাম হচ্ছে গ্রহণ। হ্যাঁ, লীনা বলছে কিছুটা গল্প। ঠিক বলেছে লীনা, খুব ভালো বলেছে, কিছুটা গল্প। হ্যাঁ, না বেশিক্ষণ পঙ্কজ চালানো যাবে না, সবার নানা রকম কাজ আছে, তাই না? আর এরা সবাই যে আপনারা সবাই বসে শুনছেন, এটা সময় নষ্ট করে, বেশি তো সময় নষ্ট করতে দেওয়া উচিত নয় কাউকে। বেশিক্ষণ থাকবো না, তবে লীনার কথাটা বলি, কিছুটা গল্প। ঠিক বলেছ। হ্যাঁ, এই কবিতা নৈর্ব্যক্তিকতা, দারুণ একটা রোমান্টিক আভাস আছে, নিরূপম। ঠিক বলেছ। গল্প, গল্প একটা নৈর্ব্যক্তিক গল্প আছে, দুজনের কথা মিলিয়ে বললাম, একটা নৈর্ব্যক্তিক গল্প আছে। আর শিখা বলছে আরো চলুক, ঠিক আছে, নৈর্ব্যক্তিক গল্প আছে। হ্যাঁ, গল্প আছে। গ্রহণ কবিতাটার নাম। পঙ্কজ বলছেন আমাদের কাজ নেই। ঠিক আছে, গ্রহণ। বান্ধব নগর থেকে ফোন আসে, কবে আসছো? আমি দূরের চেয়ারে বসে পা গুটিয়ে বলি, দেখি কবে। তোমার গ্রামের গাছে সারা মাস আমন্ত্রণময় ফল ধরে, তুমি ডাকো কবে আসছো? আমি টিভিটা কমিয়ে অল্প হাই তুলে বলি, দেখি কবে। এই যে একটা নির্মম নিজের কবিতা সম্পর্কে কথাগুলো ব্যাখ্যা করার কোনো মানে হয় না, তা আমি তো আবার কথা না বলে থাকতে পারি না। যাই হোক, নিজের কবিতা সম্পর্কে বলা উচিত না, তবুও বলি। এই যে একটা নির্মম একটা উদাসীনতার বয়ান আছে না এই কবিতাটার মধ্যে, এটা যখন আমি পড়ি অপরাধী মনে হয়, অপরাধী মনে হয়, নিজের কাছে অপরাধী মনে হয়। এবারে কোনটা পড়ব? আচ্ছা, পঙ্কজের সব কবিতাই ভালো লাগছে, বলছে দারুণ। হ্যাঁ, গৌরব বলছেন কবিতার কথা একদম চোখে ভেসে ওঠে, ধন্যবাদ। এবারের লেখাটা একটু অন্যরকম। এখানেও লীনা বলছিলেন না, লীনা ধন্যবাদ জানিয়েছে, হ্যাঁ শুভেচ্ছা। এই গল্প, এর মধ্যে একটা গল্প আছে, একটা গল্পের আশ্রয় আছে, একটা গল্পের ছায়া আছে। হ্যাঁ, আশ্রয় আছে গল্পে। মধ্যবিত্ত কবিতাটার নাম। হ্যাঁ, শতদল বলছে সব কিছু নিয়ে আজকের একটা দারুণ হচ্ছে, মনে থাকবে অনেকদিন, ধন্যবাদ শতদল। লীনা বলছেন ডুবে যাওয়া, ধন্যবাদ। মধ্যবিত্ত কবিতার নাম। বাংলা সিনেমার এক মেধাবী নায়িকার সঙ্গে, শ্রাবণী কি বলছে, বিদেশে কবি নিয়ে গেছিলেন, সেই গল্পটা যদি বলেন। ও আচ্ছা, দেখছি পাবো হয়তো। গুজুনাথ বলছে হাততালি দিয়ে। নিরুপম বলছে আপনার লেখার মূল ভালো লেখার জায়গা হলো অবিরাম দৃশ্য গল্প। হ্যাঁ, ঠিকই বলেছে রিনা, শুভ সন্ধ্যা। মধ্যবিত্ত, হ্যাঁ
উর্দু বলছে সুন্দর। বাংলা সিনেমার এক মেধাবী নায়িকার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল একটি বহুতলের হিম করিডরে। পঙ্কজ বলছে আপনি কবিতা পড়ছেন, আমরা ছবি আঁকছি। বাংলা সিনেমার এক মেধাবী নায়িকার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল একটি বহুতলের হিম করিডরে। কারো সঙ্গে কথা বলছিলেন তিনি। কবি আর কবিতা নিয়ে আলোচনা করলে দৃষ্টিভঙ্গি জানা যায়। ঠিক বলেছেন সুশান্তবাবু। আমি আমার কথা না বললে পারি না, শুধু কবিতা পড়ে যাওয়া, নিজের কবিতা হোক অন্যের কবিতাই হোক, শুধু কবিতা পড়ে যাওয়ার অভ্যেসটা আমার হয়নি। কবিতার সঙ্গে একটু কথা বলার মজাটা নিতে চাই না। কারো সঙ্গে কথা বলছিলেন তিনি, তার স্বরে নরম দাপটের সঙ্গে ছিল চূর্ণ চূর্ণ মাদকতা। সেলুলয়েডের এই দামি রূপসীকে সামনে পেয়ে পরে বুঝেছি আমার সমস্ত মুগ্ধতা নিয়ে তাকিয়েছিলাম, এবং সেটা খুব অল্প সময়ের জন্য নয়। যে কথা বলার জন্য এই কবিতা, তা হলো আমার মুগ্ধ আক্রমণ এড়াতে না পেরেই হয়তো তিনি হঠাৎ আমার দিকে তাকালেন। স্মিত প্রশ্রয়ের সেই অপলক আমার কাছে এখনো অবিশ্বাস্য আর সদ্য মনে হয়। তবেই লিখেছিলাম অনেক দিন আগে। কুন্তলা কি বলছেন? কবিতায় আছি বলে অসুস্থ পরিবেশে বেঁচে আছি, তাই ঠিক বলছি। স্মিত প্রশ্রয়ের সেই অপলক আমার কাছে এখনো অবিশ্বাস্য আর সদ্য মনে হয়। কবে লিখেছিলাম? যে 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 নায়িকাকে নিয়ে কবিতাটি লেখা, নাম বলবো না, বিখ্যাত নায়িকা, এখনো বেঁচে আছে। কবিতার বিভিন্ন স্তর কিংবা স্বর উঠে আসে। ঠিক বলেছেন সুশান্তবাবু। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মধ্যবিত্ত। বিদেশের কথা আমাকে বললো শ্রাবণী, আমার এই প্যারিসের কবিতাটা কোথায় গেল? পেয়ে গেছি। কবিতাটার নাম হচ্ছে প্যারিসের কবিতা সন্ধ্যায়। প্যারিসে 9টার পর সন্ধ্যা হয়। লীনানাথ বলছে লাবণ্য, নামটা থাক। প্যারিসে 9টার পর সন্ধ্যা হয়। আমরা যখন সেন্ট মিশেলের পাশে নটরদাম গির্জার রাস্তায় হাঁটছি, তখন সারা গির্জায় সূর্যের হলকা শেষ ছোবল তুলেছে। গাছে গাছে আলোর দুরূহ শিখা, দালানে দালানে নিভে যাচ্ছে এপ্রিলের ভেজা সন্ধেবেলা। এপ্রিল মাস ছিল তখন। হাওয়ায় শীত, শান্ত সেন নদী প্যারিসের পরাক্রান্ত রাজপথ থেকে একটু নিচে ধূসর আলোয় অল্প অন্ধকার মিশিয়ে নিয়েছে। কিছুক্ষণ সেই জলে গির্জার সোনালি ছায়া থমকে রয়েছে। কুন্তলা বলছে অসাধারণ, ধন্যবাদ। সত্যদা বলছে ধন্যবাদ সত্যদা। সুশান্তবাবু থমকে রয়েছে। আমি এই ভঙ্গুর শরীর নিয়ে রেনোয়ার বোদলেয়ারের শহরে কলকাতা থেকে এসে এক মহাকাল সম্মত বিকেলে দাঁড়িয়ে রয়েছি। আমি কলকাতা মধুসূদনের দেশ থেকে 5000 মাইল পেরিয়ে প্যারিসে দৈবের বসে কবিতা সন্ধ্যার জন্য অপেক্ষা করছি। প্যারিসে দৈবের বসে কবিতা সন্ধ্যার জন্য অপেক্ষা করছি।
কবিতাটার নাম প্যারিসের কবিতা সন্ধ্যায়। আমাদের শ্রাবণী বলছিল না, এরা বিদেশে নিয়ে গিয়েছিল, কবিতাও শুনেছে আগে, সেই জন্য এটা পড়লাম। গৌরব, ধন্যবাদ। এবারে অনেকক্ষণ হয়ে গেল, কটা বাজে? আর 8:30টায় শেষ করতেই হবে, আর 3-4 মিনিটের মধ্যে শেষ করব, আর না। এবারে পড়ি অন্য কবিতা। কবিতার নাম হচ্ছে পর্বান্তর। লীনার ভালো লেগেছে, পর্বান্তর। 1 দশক পরে তোমার ফোন এলো শিখা, 1 দশক পরে তোমার ফোন এলো, প্রচ্ছন্ন ও স্থির ভঙ্গিতে, কিছুটা দ্বিধা অনিশ্চয়তার প্রশ্রয় রেখেই বললে, হ্যালো। আমি ঈষৎ স্তম্ভিত, মুগ্ধ, বিচলিত। তোমার নামের দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে টের পেলাম সমস্ত পুরনো লিপ্সা, কাতরতা, লুণ্ঠনের সুখ ছবল তুলেছে। তোমার স্বকণ্ঠ সেই অতিরিক্ত অতি জাগতিক দিনগুলো ফিরিয়ে নিয়ে এলো। তোমার স্বকণ্ঠ সেই অতিরিক্ত অতি জাগতিক দিনগুলো ফিরিয়ে নিয়ে এলো। দুর্বাদেব আছে, দুর্বা আমাদের সহকর্মী, অত্যন্ত গুণী মানুষ, অত্যন্ত বিদুষী মানুষ, অধ্যাপক, অত্যন্ত ভালো মানুষ, সবচেয়ে বড় কথা অত্যন্ত ভালো মানুষ। দুর্বাকে এখানে দেখতে পেয়ে ভালো লাগছে, স্বাগত এবং শুভ সন্ধ্যা। কিন্তু আমি এখনই চলে যাব, মোটামুটি শেষ হয়ে এসছে পর্বান্তর। তো ও আমার শতদল বলছে প্যারিসের কথা বলুন। কথা বা আর কি বলবো, আর প্যারিসের কথা বলতে গেলে আরও একটা দিনের 1 ঘন্টা পুরো চলে যাবে। হ্যাঁ, নিরুপম বলছে অসাধারণ এগোছে। সুতরাং শতদল এবং বন্ধুরা, অনেকক্ষণ বললাম, অনেকক্ষণ বলেছি, 1 ঘন্টা প্রায়। তো অনেকগুলো কবিতাও বহুদিন পর নিজের কবিতা এতক্ষণ ধরে পড়লাম, এটা আমাকে বলতেই হবে। নিজের কবিতা পড়তে কার না ভালো লাগে, কিন্তু আমি সাধারণত এড়িয়ে যাই। কিন্তু আজকে বন্ধুদের ডাকে এলাম এবং এসে ভালো লাগছে, ভালো লাগলো। সবার সঙ্গে কথা বলে, পড়ে, প্রতিক্রিয়া নিয়ে, প্রতিক্রিয়া পেয়ে খুব ভালো লেগেছে আমারও। শতদল, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের সুশান্ত বলছেন, বাবু বলছেন, হ্যাঁ ধন্যবাদ সুশান্ত বাবু, তোমাদের সবাইকে ধন্যবাদ। 1 ঘন্টা হয়ে গেছে প্রায়, বেশিক্ষণ সবাইকে আটকে রাখা ঠিক না, পরে আবার সময় হলে আসবো। এখানে যারা আছেন সবাইকে শুভেচ্ছা। আর দারুণ কাটলো, লীনা বলছি, হ্যাঁ সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ এবং নমস্কার। সবাই ভালো থাকবে।